ওয়ানপ্লাসের নাম শুনলেই আমাদের মাথায় আসে যে ওয়ানপ্লাসের স্ক্রিনে গ্রিন স্ক্রিন পড়ে যায়, বাট এই প্রবলেমের সলিউশন ওয়ানপ্লাস নিয়ে এসেছে। কারণ ওয়ানপ্লাস বাংলাদেশে অফিসিয়ালি ডেবিউ করছে এবং অফিসিয়ালি আসার সাথে সাথে এরকম গ্রেট একটা নিউজ দিল তারা। সেটা হচ্ছে আপনার ফোনে যদি গ্রিন লাইন থাকে, সেটা যদি গ্লোবাল ভেরিয়েন্টের ফোনও হয়, তারপরেও আপনি অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং ফ্রি অফ কস্ট আপনার সেই ভার্টিক্যাল লাইন ইস্যু বা গ্রিন লাইন ইস্যু ফিক্স করতে পারবেন। দ্যাটস এ রিয়েলি গ্রেট নিউজ। এবং বাংলাদেশে অফিসিয়ালি আসার সাথে সাথে তারা একটা ধামাকাদার ডিভাইসও লঞ্চ করেছে, সেটা হচ্ছে এই ফোনটা এবং এটার মডেল হচ্ছে OnePlus Nord N30 SE 5G। বেশ লম্বা একটা নাম। এই ফোনটা নিয়েই আজকে আমরা কথা বলবো এবং ওয়ানপ্লাসের এই যে নতুন যাত্রা বাংলাদেশে শুরু হয় সেটা নিয়েও একটু কথা বলবো। লেটস ওয়েলকাম OnePlus ইন বাংলাদেশ উইথ Nord N30 SE। এই ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে 15,999 টাকা, মানে 16,000 টাকায় 4/128GB ভেরিয়েন্টে। এবং এটার যে বাকি স্পেসিফিকেশনগুলো আছে সেগুলো প্রাইস বিবেচনায় কেমন হয়েছে সেটা জানতেই কিন্তু পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। প্রথমে আমরা ডিজাইনটা নিয়ে স্টার্ট করতে চাই। এই ফোনটা টোটাল দুইটা কালারে পাওয়া যাবে। আমার হাতে এটার সায়ান স্পার্কল কালার ভেরিয়েন্টটা আছে আর একটা ব্ল্যাক স্যাটিন কালার আছে। দুটো কালারই সুন্দর, তবে সায়ান কালারটা একটু বেশি পপটাপ, আমার কাছে এই কালারটাই বেশি ভালো লেগেছে। এছাড়া এটার পেছনের সাইডে গ্লাস্টিক টাইপের একটা ফিল দেওয়া হয়েছে। সায়ান কালারটা যদি ফিঙ্গারপ্রিন্ট খুব একটা বোঝা যায় না, বাট ব্ল্যাক কালারটাতে ভালোই বোঝা যায়। উপরের দিকে দুইটা ক্যামেরা হাউস রাখা হয়েছে এবং ওয়ানপ্লাসের ব্র্যান্ডিং আছে মাঝখানে। কিছুটা বক্সিয়ার শেপের এই ফোনটা, সাইডে যদিও হালকা একটু রাউন্ড করে দেওয়া হয়েছে, যার ফলে হাতে খুবই কমফোর্টেবল ফিল হয়। অ্যারাউন্ড 8 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস এবং 193 গ্রাম হচ্ছে এটার ওজন। ওয়েট ডিস্ট্রিবিউশন খুব ঠিকঠাক আছে, সো ইউজ করতে গিয়ে কোনো ধরনের ডিসকমফোর্ট আমি ফিল করি নাই। সেই সাথে ফোনটার উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া হয়েছে। নিচের দিকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং বটম ফেসিং স্পিকার এটাতে দেওয়া হয়েছে, যে স্পিকারটা মডারেটলি লাউড ছিল এবং ডিসেন্ট কোয়ালিটি প্রোভাইড করছিল। সেই সাথে ডান পাশে ভলিউম বাটন পাবেন, তার নিচেই পাওয়ার বাটন, যার উপরে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটাও দেওয়া হয়েছে এবং এটা খুব ফাস্ট আর অ্যাকুরেটলি কাজ করে অলমোস্ট এভরি টাইম। আর এটা লেফট সাইডে একটা হাইব্রিড ন্যানো সিম কার্ড স্লট দেওয়া হয়েছে। চাইলে আপনি দুইটা সিম ইউজ করতে পারেন অথবা একটা সিম স্যাক্রিফাইস করে এক্সটার্নাল মেমোরি কার্ড এটাতে লাগাইতে পারবেন। ওভারঅল এটা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে একদমই সলিড মনে হয়েছে। আর এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 6.72 ইঞ্চির। এটা একটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের LTPS LCD প্যানেল, যেটাতে হাই রিফ্রেশ রেট আছে, 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং এই ডিসপ্লের দুই পাশের বেজেলটা বেশ ন্যারো। নিচের দিকে যদিও ছোটখাটো পরিমাণে একটা বটম চিহ্ন আছে, বাট দ্যাটস ওকে। উপরের দিকে ক্যামেরা কাট আউটটাও বেশ ছোট। সো 90 হার্জ রিফ্রেশ রেট হওয়ার ফলে ডিসপ্লেটাতে খুবই স্মুথ একটা এক্সপিরিয়েন্স আমি পাচ্ছিলাম। একই সাথে এই প্রাইসে এই ডিসপ্লেটার ব্রাইটনেসও আমার কাছে এনাফ মনে হয়েছে। একদম ডিরেক্ট সানলাইট ছাড়া বেশিরভাগ কন্ডিশনে আপনি ভালো রেজাল্ট এটা থেকে পাবেন। একই সাথে টাচ রেসপন্স খুব ভালো ছিল, ডিসপ্লের কালার রিপ্রোডাকশনও বেশ ভালো ছিল। কালার নেগেটিভিটি, ভিউইং অ্যাঙ্গেল এই ধরনের কোনো সমস্যাও আমি ফেস করি নাই। ওভারঅল 16,000 টাকায় বেশ সলিড একটা ডিসপ্লেটা প্রোভাইড করছে, স্পেশালি উইথ দ্য হাই রিফ্রেশ রেট অ্যান্ড গুড ব্রাইটনেস। নাও লেটস টক অ্যাবাউট দ্য পারফরমেন্স। সো এই ফোনটাতে মিডিয়াটেকের Dimensity 6020 একটা SoC ইউজ করা হয়েছে, যেটা 5G প্রসেসর বাই দ্য ওয়ে, এবং এটাতে 4GB র্যাম আছে, 128GB হচ্ছে ইন্টারনাল স্টোরেজ। আর ওয়ানপ্লাসের ফোনের পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে তাদের UI নিয়ে অবশ্যই কথা বলতে হবে। সো এটাতে Android 14 আছে, যার উপরে থাকছে ফেমাস Oxygen OS। নাও আমি যদি ওভারঅল পারফরমেন্সের কথা বলি, তাহলে Dimensity 6020 একটা কেপেবল প্রসেসর এবং এটা দিয়ে ডে টু ডে লাইফে আপনি ডিসেন্ট পারফরমেন্স এক্সপেক্ট করতে পারেন। 4GB র্যাম অনেকের কাছে কম মনে হতে পারে, যে মাল্টিটাস্কিং হয়তো বা করা যাবে না, বাট এটার UIটা এতটাই অপটিমাইজড এবং এতটাই ক্লিন অ্যান্ড স্মুথ ফিল আপনাকে দিবে যে আপনি খুব একটা বেশি বদার্ড হবেন না। আমিও এটাতে ডে টু ডে লাইফে মাল্টিপল অ্যাপ একসাথে ওপেন করে দেখেছি, খুব একটা প্রবলেম হয় না। হ্যাঁ, অবশ্যই আপনি যদি এক্সট্রিমলি হার্ড কোনো টাস্ক এটাতে করতে চান, অনেক বেশি সোশ্যাল মিডিয়া অ্যাপস এবং হেভি পাওয়ার কনজিউম করে এই ধরনের অ্যাপ একসাথে ইউজ করতে গেলে টাইম টু টাইম হয়তো বা স্টার্টার আপনি পাবেন, সেটা কিন্তু খুব রেয়ারলি দেখা যায়। এছাড়া এর UI এতটাই স্ন্যাপি যে আপনি পারফরমেন্সে খুব বেশি একটা ল্যাগ কিংবা পারফরমেন্সে কমতি আপনি ফিল করবেন না। এছাড়া যদি আমি গেমিংয়ের কথা বলি, তাহলে সেটাও বেশ ডিসেন্ট ছিল। এটা দিয়ে আমরা PUBG, কল অফ ডিউটি মোবাইল মিডিয়াম সেটিংয়ে খুব ভালোভাবেই খেলতে পারছিলাম। অকেশনাল ফ্রেম ড্রপ ছাড়া তেমন মেজর কোনো ইস্যু আমরা ফেস করি নাই। এছাড়া ফোনটিতে এক্সট্রিম লেভেলের কোনো হিটিং ইস্যু আমরা খেয়াল করি নাই। সো পারফরমেন্সের কথা যদি বলি, এটা ডেফিনেটলি মোর দেন এনাফ পারফরমেন্স আপনাকে প্রোভাইড করবে। স্পেশালি এটা স্ন্যাপি UI এবং Dimensity 6020 যে ডিসেন্ট পারফরমেন্স, দুইটা মিলে আপনাকে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলের পারফরমেন্স এটা প্রোভাইড করবে নিঃসন্দেহে। এইবার আসুন দেখি এটার পারফরমেন্সের মতো ক্যামেরাটাও ততটা ভালো কিনা। সো এটার প্রাইমারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের, স্যামসাংয়ের একটা সেন্সর ইউজ করা হয়েছে, সাথে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর আছে, আর সামনের দিকে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে। না, প্রাইমারি ক্যামেরার ডেলাইটের ছবি যদি আমরা একটু এক্সপ্লেন করি, তাহলে আমি বলবো ডিসেন্ট কোয়ালিটির ছবি এটা প্রোভাইড করছিল, খুব এক্সট্রাঅর্ডিনারি না। এই প্রাইসে আমরা এর চাইতেও বেটার ক্যামেরা দেখি। সো সেই বিবেচনায় এইটাকে আহামরি ভালো বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না। ছবিতে ডিটেল এবং শার্পনেসের পরিমাণও অ্যাভারেজ ছিল। একই সাথে কালার রিপ্রোডাকশন বা ছবির লুকটাও আমার কাছে ঠিকঠাক লেগেছে। ফেসের যে টোনটা সেটাও মোটামুটি অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে।
অন দি আদার হ্যান্ড পোর্ট্রেটের কথা যদি বলি তাহলে ডেপথ ম্যাপিংটা মোটামুটি ঠিক ছিল, তবে ব্যাকগ্রাউন্ডের যে ব্লারিনেসটা সেটা একটু বেশি আর্টিফিশিয়াল আমার কাছে মনে হয়েছে, আর একটু স্মুথ করা যেত বলে মনে হয়। সেই সাথে খুব কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড হলে মাঝে মধ্যে ক্ষেত্র বিশেষে এটা ছেড়ে দেয়, যেটা এই প্রাইসের ফোনে যদিও এক্সপেক্টেড, তবে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না। লো লাইটের ছবিগুলো আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। খুব বেশি লাইট যদি কমে যায় তাহলে হয়তো আপনি নয়েজের দেখা পাবেন, এছাড়া মোটামুটি লাইট থাকলে একটু সফট হলেও চালিয়ে নেওয়ার মতো ছবি লো লাইটে ক্যাপচার করতে পারবেন। আর রিয়ার ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন ম্যাক্সিমাম 1080 30 FPS-এ। সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এটা দিয়ে খুবই স্ট্যাবল ভিডিও আপনারা রেকর্ড করতে পারবেন। রিক্সায় বসে ভিডিও করেও কোনো ধরনের ঝাঁকি বা শেক আমি খেয়াল করি নাই। দ্যাটস এ রিয়েলি গুড থিং। সো ভিডিওর জন্য হ্যান্ডস ডাউন এই ফোনটা 16,000 টাকায় ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। আর যদি সামনের ক্যামেরায় আসে 8 মেগাপিক্সেলের, এটাও আপনাকে স্যাটিসফ্যাক্টরি লেভেলের ছবি দেবে, আহামরি না, আবার খুব একটা খারাপও বলা যাবে না। ছবি মাঝে মধ্যে একটু সফট হয়ে যায়, এছাড়া ফেস টোন যদিও মোটামুটি অ্যাকুরেটলি ডিটেক্ট করতে পারে, এবং সেলফিগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন নিঃসন্দেহে। সেলফি পোর্ট্রেটের বেলায়ও পেছনের ক্যামেরার মতো ব্যাকগ্রাউন্ডটা একটু আর্টিফিশিয়াল লাগে, তবে ডেপথ ম্যাপিং বা সাবজেক্ট সেপারেশনটা ঠিকঠাক মতো করতে পারে যদি ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ফেয়ারলি যদি সিম্পল হয়। খুব কমপ্লিকেটেড হলে আবারও পেছনের মতো কিছুটা ইমপারফেকশন থাকে। আর সামনের ক্যামেরা দিয়েও আপনারা 1080 30 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সো ওভারঅল ক্যামেরাটা নিয়ে যদি কনক্লুড করি তাহলে আমি বলবো ডিসেন্ট কোয়ালিটির ক্যামেরা আপনি পাবেন, এটা থেকে একেবারে এক্সট্রাঅর্ডিনারি না, আবার একেবারে খারাপও না। সো ক্যামেরা নিয়ে আমি মোটামুটি হ্যাপি। এবার চলে আসি আর একটু বেশি হ্যাপি যেটা নিয়ে, সেটা হচ্ছে ব্যাটারি। সো এই ফোনে 5000 mAh সেল দেওয়া হয়েছে। 90 Hz এনাবল করেও যদি আপনি 5000 mAh ব্যাটারি ফুরাইতে চান তাহলে আপনার পুরো দিন লেগে যাবে। আপনি যদি খুব বেশি হেভি কাজ না করেন তাহলে আপনি দিনের শেষে গিয়ে দেখবেন যে 10% 20% চার্জ রয়ে যাচ্ছে। দ্যাটস এ ভেরি গুড থিং। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যার ফলে চার্জ শেষ হয়ে গেলেও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এই ফোনটাকে চার্জ করে ফেলতে পারবেন, এবং 16,000 টাকায় এরকম ফাস্ট চার্জিং কিন্তু নিঃসন্দেহে অ্যাপ্রিসিয়েট করার মতো একটা ব্যাপার। এছাড়া এই ফোনটাতে দরকারি সব ধরনের সেন্সর আছে, এটার কল কোয়ালিটি ভালো ছিল, নেটওয়ার্ক রিসেপশন নিয়েও কোনো ধরনের সমস্যা আমরা ফেস করি নাই। নাও ফাইনালি যদি এই ফোনটা নিয়ে কনক্লুড করি তাহলে প্রথমেই বলবো এই ফোনটা বাংলাদেশে অ্যাসেম্বল হয়েছে, বাংলাদেশে তৈরি হয়েছে। সো বাংলাদেশের ফোন হিসেবে এটার প্রাইস যেটা করা হয়েছে 16,000 টাকা, সেটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই ধরনের স্পেক দিয়ে এখন ফোন কিন্তু মার্কেটে সচরাচর দেখা যায় না। সো মার্কেটে 16,000 টাকায় যে কোটা ফোন আছে অলমোস্ট সবগুলোকে বিট করতে সক্ষম এই ফোনটা। সো এটার পারফরমেন্স, ব্যাটারি ব্যাকআপ, ডিসপ্লে এবং সবার লাস্টে ক্যামেরা, এই সবগুলো মিলিয়ে এই ফোনটা রিকমেন্ডেবল। আপনারা যারা 16,000 টাকায় ফোন খুঁজছেন তাদের জন্য অবশ্যই এটা রিকমেন্ডেড থাকতে পারে। অ্যান্ড ফাইনালি ওয়ানপ্লাসের সেই বিষয়টা আবারও মনে করিয়ে দিতে চাই, যেহেতু বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়েছে, গ্রিন লাইন রিলেটেড কোনো ধরনের ইস্যু আপনারা এখন আর ফেস করবেন না। যদি গ্রিন লাইন পরে বা ভার্টিক্যাল লাইন পরেও আপনি অফিসিয়াল ওয়ারেন্টি দ্বারা কাভার্ড হয়ে যাবেন, এবং খুব ইজিলি সেটা রিপেয়ার করে নিতে পারবেন ফ্রি অফ কস্ট, যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে আর কি। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। ওয়ানপ্লাসের জন্য অনেক শুভকামনা। আশা করি তারা এভাবেই আরও ডিভাইস সামনে লঞ্চ করবে এবং এরকম কম্পিটিটিভ প্রাইস দিয়ে বাজারে ফোন আনবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।